ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সব কিছুরই চালিকা রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি শোভন আরেফ। দেশে স্থিতিশীলতা ফেরাতে 2025 সালের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি তুলেছে বিএনপি। তার জবাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব দুদিন আগে বলেছেন যে রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বর, আর সংস্কার চাইলে অতিরিক্ত আরও 6 মাস বেশি সময় দিতে হবে। তার এই বক্তব্যের একদিন পর গতকাল বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি এখন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছেন তারা। স্থানীয় সরকার সংস্কার কমিশনের অভিমত, আগে তৃণমূলের ভোট দিতে জনদাবি রয়েছে। জাতীয় নাগরিক কমিটিও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পক্ষে জোরালো অবস্থান তাদের। কারণ ব্যাখ্যায় তারা বলছেন যে সংস্কার আদৌ কাজ করছে কিনা তা যাচাইয়ের একমাত্র উপায় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন। তবে এই যুক্তি মানতে নারাজ বিএনপি। দলটির ভাষ্য, সংসদের আগে স্থানীয় নির্বাচনে জোর দেয়া, প্রশাসক নিয়োগ করা এগুলো ছাত্র নেতৃত্বের রাজনৈতিক দল গঠনের পাশাপাশি পৃষ্ঠপোষকতার লক্ষণ। শুধু তাই নয়, সরকারি সুবিধার আশায় স্থানীয় জনপ্রতিনিধিরা সরকার সমর্থিত নতুন রাজনৈতিক দলে ভিড়তে পারেও বলে তাদের আশঙ্কা। দলটির দাবি, পাকিস্তান আমল থেকে বাংলাদেশে যত অন্তর্বর্তী সরকার এসেছে তারা কেউই সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার সাহস দেখায়নি। এদিকে ডাকসু নির্বাচন নিয়েও এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। অনেকে বলছে ছাত্র সংসদ নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হতে দেবে না। নির্বাচন ঘিরে এমন পাল্টাপাল্টি অবস্থান নিয়ে প্রশ্ন তুলে আজ বিএনপি মহাসচিব বলেছেন, নিজেদের মধ্যে তারা আর বিশ্বাস ধরে রাখতে পারছেন না। এমন অবিশ্বাস নিয়ে কত দূর যাওয়া যায়? স্থানীয় না জাতীয় সংসদ নির্বাচন, কোনটিকে প্রাধান্য দেওয়া দরকার? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আমাদের সাথে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ হারুনুর রশিদ এবং আছেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আমরা আজকের শিরোনামটি অনেকটা এরকম করেছি যে নির্বাচনের আগে কোন নির্বাচন? জাতীয় সংসদ নির্বাচনকেই তো সাধারণ মানুষ নির্বাচন বা ভোট বলে মনে করে। জনাব সুব্রত চৌধুরী, শুরুতে যদি আপনার কাছে আসি, আপনার কাছে কোনটি মনে হয়? মানে জাতীয় সংসদের নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের যে যুক্তি দেখানো হচ্ছে সেটিকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, দিন যতই যাচ্ছে না, অন্তর্বর্তীকালীন সরকার এই নানা রকম লেজাগৌরবস্থা শুরু করে দিয়েছে আর কি। শুরু থেকেই তারা সংস্কার করে 10টা কমিশন করে বসে থাকলো। এখনো পর্যন্ত একটা পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা পাই নাই। 15 তারিখে পাওয়া যাবে। হ্যাঁ, তাও হবে কিনা তো জানি বলা না। হয়েছে জি। তারপরে কি ধরনের সংস্কার হবে, দুই একটা মধ্যে মধ্যে বুদবুদের মতো বেরিয়ে আসে, আসলে পরে একটা চারিদিকে অশান্তি। প্রশাসনে একটা আসলো ডেপুটি সেক্রেটারি নিয়ে, সেখানে কী ধরনের একটা অশান্তি, টিউনো থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে। পুলিশেরও এরকম কিছু ঘটনা হয়তো ঘটতে পারে। আরে বিচার বিভাগের সংস্কারের একটা বুদবুদ বেরিয়েছে যে পার্সেন্টেজ কত হবে, লয়ার্স আনুপাতিক হারে ডিস্ট্রিক্ট জাজ, সেটা নিয়ে জুডিশিয়াল অ্যাসোসিয়েশন যেটা আছে জেলা বিচারকদের, তারা একটা পাল্টা বিবৃতি বসে থাকলো। আপনি তো সংস্কারও ঠিকমতো করতে পারবেন না, আমার যা আশঙ্কা হচ্ছে আর কি। আর আপনাদের মধ্যেও তো কোনো, আমি এই উপদেষ্টাদের মধ্যে কোনো সমন্বয় দেখছি না। পুরোপুরি একটা সমন্বয়হীনতার মধ্যে একটা উপদেষ্টা পরিষদ নিয়ে আমরা চলছি। আমরা প্রথমেই বলেছিলাম যে উপদেষ্টা পরিষদ আরও বাড়িয়ে দেন, আরও অভিজ্ঞ লোকরা এখানে নেন, অনেক এক্সপার্ট লোক। আপনি 10টা কমিশনও করছেন, এই 10টা কমিশনও অনেক তো ভালো ভালো অভিজ্ঞ ব্যক্তিবর্গকে আমরা দেখছি। আপনি উপদেষ্টা নেওয়ার ক্ষেত্রে কেন এগুলো করলেন না? আবার যে সমস্ত উপদেষ্টা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, ওরাও তো বিভিন্ন ভারে, হ্যাঁ, ওদেরও কিছু ভারমুক্ত করা উচিত। একসঙ্গে এতগুলো মন্ত্রণালয় চালানোর মতো অভিজ্ঞতা তাদের নাই, একেবারে সব আনকোরা লোকজন আর কি। হয়তো যার যার জায়গায় এক্সপার্টাইজ আছে সেটা অন্য কথা, রাষ্ট্র পরিচালনা অভিজ্ঞতা তাদের নেই। সুতরাং আমাদের কথা হবে যে আমরা যারা দীর্ঘ 16 বছর রাজপথে আন্দোলন করেছি এবং বিএনপির মতো সংগঠন যে ত্যাগ তিতিক্ষা করেছে, যে গুম খুন থেকে শুরু করে তাদের যেভাবে হত্যাকাণ্ড হয়েছে তাদের বিরুদ্ধে, এবং কত পরিবার ধ্বংস হয়ে গেছে। সুতরাং আপনি তো সারা জাতি অপেক্ষা করছে একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন, যেটা 17 বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। এখন আপনারাও এই নির্বাচন নিয়ে এত বক্তব্য দিচ্ছেন একের পর এক, মানুষের মধ্যে একটা অসহিষ্ণুতা এসে যাবে। আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়করা, তারা রাজনৈতিক দল করুক না, তাদের মতো করে তাদের করতে দেয়। এখন তারা যা বলবে সেভাবে আপনি প্ল্যান প্রোগ্রাম করবেন, এটা তো মেনে নেওয়া যায় না। এটা ধরুন যে রাজনীতিবিদদের এক ধরনের আশঙ্কা হতে পারে, কিন্তু তাদের তো যুক্তি এরকম যে আগে যেটি বলা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে, বলা হচ্ছে যে
জনপ্রতিনিধি না থাকায় এক ধরনের সেবা থেকে সাধারণ মানুষ, তৃণমূলের মানুষ বিঘ্নিত হচ্ছেন, তারা প্রশাসক খোঁজার চেষ্টা করছেন, সেই প্রক্রিয়া আগাচ্ছে। আরেকটি হচ্ছে সংস্কার আদৌ কাজ করছে কিনা তা সংসদ নির্বাচনের আগে এটার অনেকটা টেস্ট কেস হিসেবে দেখা যাবে, নির্বাচন কমিশন পারে কিনা। মানে এই যুক্তিটাকে আপনার কতখানি যৌক্তিক? বিষয়টা হচ্ছে আপনি তো এটা করলেও তো এটা খুব হবে না, কার্যকর হবে না, কারণ এরপরে যখন নির্বাচন হবে তখন তো রাজনৈতিক দল ক্ষমতায় আসবে। সুতরাং রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব কর্মসূচি থাকবে। যেমন বিএনপির পক্ষ থেকে আমাদের সব অপোজিশনের পক্ষ থেকে 31 দফা দেওয়া হয়েছে। তো 31 দফা তো একটা বড় ধরনের সংস্কার কর্মসূচি আছে, তো তারা তো সেটা করবে। প্রত্যেকটা ইস্যুতে তো সেখানে দিক নির্দেশনা দেওয়া আছে। সুতরাং আপনি একটা এখন করে যাবেন, পরে যারা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা যে আপনার এগুলো রাখবে তার তো কোনো গ্যারান্টি আপনি দিতে পারেন না। সুতরাং যত কম, এখন আমরা বলবো যে যত কম সংস্কার করা যায় নির্বাচনমুখী করেন দেশটাকে, পুরা জাতিটাকে এখন জাতীয় সংসদ নির্বাচন। সেই বিষয়ে বলা হয়েছে কম সংস্কার চাইলে আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন পাবেন না। তারা তো প্রথমে বলছিল এটা আগামী বছর 25শে জুন পর্যন্ত বলেছিল, তাই না? এখন আবার বলছে যে রাজনৈতিক দলগুলো না চাইলে ডিসেম্বরে হতে পারে। আর ভাই চাওয়া না চাওয়া তা না, পুরা জাতি বলছে যে আপনি নির্বাচন দেন এবং দ্রুত চলে যান, না হলে আপনি তো আরো কঠিন পরীক্ষার মধ্যে আপনি পড়ে যান। আপনাকে এত পরীক্ষার মধ্যে আমরা ফেলতে চাই না, আপনি সফল হন, এটাই আমরা চাই। একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। মোহাম্মদ হারুনুর রশিদ, মানে বিএনপির আসলে অবস্থান কি? বেশি সংস্কার ছাড়াই ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সেটি কি আসলে বিএনপি মনে করছে, নাকি ওই যে স্থানীয় সরকার নির্বাচনও আগে দরকার? আপনি কি মনে করেন? আপনার কাছে আজকের রাজক্ষণ আলোচনায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ আমাদের ডিবিসি চ্যানেলকে। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী সুব্রত দা। হ্যাঁ, বিদেশে আজকে ডিবিসি যারা শুনছেন, আসলে আমাদের দেশ তো একটা সংকটের মধ্যে আছে, ভয়াবহ সংকটের মধ্যে আছে, এবং দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে পরিবর্তনটা এসছে, এটা তো একটা বড় বিজয়। মানুষ 15 থেকে 16, 17 বছর যাবৎ এই ফ্যাসিবাদের কবলে যেভাবে নিষ্পেষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে, এই তাদেরকে তাড়িয়ে দেওয়াটাই কিন্তু সবচেয়ে বড় একটা বিজয়। এবং এই 15 বছর যাবৎ বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র শক্তি, তারা কিন্তু আপনার জাতির সংকট কি, জাতির প্রয়োজন কি, এদেশের যারা প্রতিষ্ঠিত ব্যক্তি, আইন অঙ্গনেই বলেন, ব্যবসা বাণিজ্যের অঙ্গনেই বলেন, তারা কিন্তু কথাগুলো বলে আসছে গত 15-16 বছর যাবৎ। তো এখানে আপনাকে বুঝতে হবে যে এদের বিদায়ের মধ্য দিয়েই কিন্তু আমি মনে করি যে 80% সংস্কার হয়ে গেছে। আমরা গত 15-16 বছর যাবৎ যে কথাগুলো বলে আসছি, সেগুলো এখন কার্যে বাস্তবায়ন করতে হবে, এটি হচ্ছে মূল বিষয়। এখন আপনি এই গত 5-6 মাস, সরকারের বয়স 5 মাস পার হয়ে গেল, বিএনপির কী দৃষ্টিভঙ্গি, বিএনপি কী বলতে চাচ্ছে, এটা আমরা প্রকাশ্য বলছি, আপনাদের চ্যানেলগুলোতে এসে বলছি। এবং এইখানে নির্বাচনের কোনো বিকল্প নাই। কেন আপনি 2 বছর সময় নেবেন? 5ই আগস্ট একটা পরিবর্তন হয়েছে এবং দেশে একটা অস্থিরতা বিরাজ করছে। প্রশাসন বলেন, আইন প্রক্রিয়া সংস্থার মধ্যে বলেন, অন্যান্য বিভিন্ন দপ্তর সেক্টরে বলেন, সর্বত্রই একটা অস্থিরতা বিরাজ করে। সেই অস্থিরতা থামাতেই সংস্কার, এবং এইখানে অস্থিরতা থামাতে সংস্কার কে করবে? আমরা রাজনৈতিক দল হিসাবে, বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে আজকে আমরা সমর্থন দিয়েছি, সহযোগিতা দিচ্ছি। আর যখন আপনার বিএনপি নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা আসবে, তখন কিন্তু সে ম্যান্ডেটের একটা দায়িত্ব বর্তাবে। সর্বক্ষেত্রে যে অস্থিরতা, আজকে আপনি দেখেন পিলখানা হত্যাকাণ্ডের জন্যে আপনার দাবি দেওয়া নিয়ে তারা বিচার, ইন্ডিপেন্ডেন্ট বিচার, মানে কি বলে ওটাকে, আপনার বিচারের মঞ্চ তৈরি করছে, সেটা দেখলে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। তারপরে তারা শাহবাগে এসে অবরোধ করেছে। আপনি পিলখানা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আপনার 2009 সালে যখন আপনার দরবার হলে আপনার এটার বিরুদ্ধে তৎকালীন সময় সেনা কর্মকর্তারা প্রচণ্ড প্রতিবাদ করেছিল যে কেন তৎকালীন সময় যথাযথ ব্যবস্থা গ্রহণ করলো না। সেইখানে আমার জানা মতে প্রায় 1000 খানেক অফিসারদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। তারা অবরোধ করছে যে আপনার জাহাঙ্গীর গেটে, যে আমাদেরকে পুনর্বহাল করতে হবে, তাদের নাম ন্যায্য দাবি, যে সেখানে একদম ভালো ভালো চৌখস অফিসারকে। এই যে আজকে বিভিন্ন শ্রেণী, বিভিন্ন পেশার 15 বছর যাবত যারা নিগৃহীত হয়েছে, বঞ্চিত হয়েছে, তারা কিন্তু আজকে এই সমস্ত দাবি রাস্তায় নামছে। এই সমস্ত বলছে যে 101টি এরকম ছোটখাটো দাবি নিয়ে, আমি কতটি সংখ্যা বলতে পারি, দাবিগুলোর মধ্যে কিছু যৌক্তিক আছে, কিছু ন্যায্য আছে, ঠিক আছে না? এই সমস্ত দাবি দেওয়া কি বর্তমান অন্তর্বর্তী সরকার আপনার এগুলো সবগুলো করতে পারবে? আমরা কি রাজনৈতিক দলগুলো, আমরা পিলখানা হত্যাকাণ্ডের
হওয়ার পর থেকে আমরা এটা সুষ্ঠু তদন্ত বিচার দাবি করে আসছি। আমরা সেনাবাহিনী যে সমস্ত চৌকস অফিসারদেরকে অন্যায়ভাবে সাসপেন্ড করা হয়েছিল, তাদেরকে সমস্ত রকমভাবে নিপীড়নের মধ্যে সেগুলোর ব্যাপারে আমরা প্রতিবাদ জানিয়ে আসছি। তো সেই জায়গাগুলো করবে কারা? আপনি এখন বিএনপি নির্বাচন দিলে ক্ষমতায় আসবে, পরিষ্কার বলছি। তার কারণ গত 50 বছরের যে ট্র্যাক রেকর্ড, এখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কাদের সাথে, রাজনৈতিক দল কাদের সাথে তত্ত্বাবধায়ক সরকার আলোচনা করবে। আমি খুব স্পষ্ট জানতে চাচ্ছি তত্ত্বাবধায়ক সরকারের যারা কথাগুলো বলছে, গত 50 বছরে পার্লামেন্টে কোন শক্তির কোন দলের কতটুকু অবস্থান। তো এখানে কি আপনার নতুন করে রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে নতুন দল তৈরি হচ্ছে নাকি, নতুন জনমত তৈরি হচ্ছে? সুতরাং এইখানে বুঝতে হবে যে বর্তমান সিংহভাগ মানুষের জনমত জাতীয়তাবাদী দলের পক্ষে। সুতরাং আপনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা কোন রাজনৈতিক দল বুঝাতে যাচ্ছেন, তাদের পার্লামেন্টের অবস্থান কি, বিগত 50 বছর তাদের জাতীয় সংসদের অবস্থান কি, তাদের জনগণের মধ্যে তাদের কত পার্সেন্টেজ ভোট আছে। তা আপনি একটা বৃহত্তম দলের যে চিন্তাভাবনা, বৃহত্তর দলের যে প্রত্যাশা, বৃহত্তর দলের যে দায়বদ্ধতা আমাদের আছে, এইটাকে আপনি বাদ দিয়ে আমরা তো না, মানে সেটা নিশ্চয়ই অগ্রাহ্য করা হচ্ছে না। অগ্রাহ্য করা, আমি এই কারণেই বলবো অগ্রাহ্য করা হচ্ছে। যখন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা বা কেউ বলে রাজনৈতিক দলগুলোর সাথে, আমরা কিন্তু গত 15 বছর যাবত, এই যে ওনারা আমাদের জোটের সাথে আছেন, আমরা পরিষ্কার বলে আসছি যে গত 15 বছর আমরা যাদের সাথে একসাথে এই স্বৈরাচার বিরোধী আন্দোলন বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমরা এদেরকে সকলকে নিয়ে একটা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করে দেশকে এগিয়ে নিতে চাই। ইচ্ছে তার কি বড় সংস্কার হবে? একদম স্পষ্ট। আপনি সুযোগ দিলে আমরা একটা বিরতি নেব, বিরতির পরে ফিরবো। আমাদের সাথে আরো একজন অতিথি যুক্ত হবেন, এই আলোচনাটা আরো দীর্ঘায়িত হবে। আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথে থাকুন। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে আবারও আমরা ফিরে এলাম। নির্বাচনের আগে কোন নির্বাচন, এই শিরোনামে আমাদের সাথে কথা বলতে এই পর্বে যুক্ত হয়েছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আর আগে থেকে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মোহাম্মদ হারুনুর রশিদ এবং গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ছিলেন। আবারও স্বাগত আপনাদের তিনজনকে। ব্যারিস্টার ফুয়াদ, আপনার সাথে কথা বলবো। তার আগে আমি একটু মোহাম্মদ হারুনুর রশিদের সাথে বিরতিতে যাবার আগে যে বিষয় নিয়ে কথা বলছিলাম, তার একটা আমরা ইতি জানতে চাই। ছাত্ররাও দাবি করছে যে ছাত্র সংসদের আগে নির্বাচন নয়, ডাকসু নির্বাচন নিয়ে তো আমরা কয়েকদিন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এমনকি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর তিনি পর্যন্ত জোর দাবি করছেন যে আগে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে। আপনার কাছে কি মনে হয়? মানে অনেকগুলো নির্বাচনের প্রশ্ন তো আসলো, জাতীয় সংসদের নির্বাচনের আগেই আরো দুইটা নির্বাচন নিয়ে আমরা কথা বলতে। মৌলিক একটা বিষয় হচ্ছে কি যে ছাত্ররা নতুন রাজনৈতিক দল করুক, স্বাগতম, সুস্বাগতম। কিন্তু নতুন দল গঠনের ক্ষেত্রে যদি আমাদের কাছে প্রতীয়মান হয়, দৃশ্যমান হয় যে এখানে আপনার নতুন দল গঠনের মধ্য দিয়ে কিংস পার্টি আকারে কোনো প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে কিনা, এইটা খারাপ দৃষ্টান্ত হবে এবং এটা এর অতীতেও সফল হয়নি, এখনও সফল হবে না। আর ছাত্র সংসদের নির্বাচনের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত অভিনন্দন জানাবো যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হওয়া উচিত। তবে একটা বিষয় আপনাকে তো মনে রাখতে হবে যে গত 15 বছর বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো ছাত্র রাজনীতির চর্চা নাই, ছাত্র সংগঠনগুলোর কোনো আপনার চর্চা নাই, ছাত্র সংগঠনগুলো সেখানে কোনো তাদের কার্যক্রম পরিচালনা করেনি। সুতরাং যে সমস্ত ছাত্র সংগঠনের আপনার সাংগঠনিক কাঠামো রয়েছে, সেই সংগঠনগুলোকে তো সেই সব জায়গাগুলোতে একটা সাংগঠনিক কাঠামো দাঁড় করানোর জন্য ন্যূনতম যে পরিবেশ, সেই পরিবেশ তো আপনাকে তৈরি করার জন্য ন্যূনতম একটা সময় দরকার। সেখানে আপনাকে ছাত্র সংসদ নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে, এই সমস্ত বিষয় নিয়ে কেন আপনি বিতর্ক তৈরি করতে যাচ্ছেন? ভাই বিতর্ক আমি কোনো মন্তব্যই করতে চাই না, আমার মন্তব্য করার প্রয়োজন। আমি ব্যক্তিগতভাবে ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে সুষ্ঠু রাজনীতির পরিবেশের পক্ষে, এবং অবশ্যই যথাসময়ে নির্ধারিত সময় ছাত্র নির্বাচনগুলো হওয়া প্রয়োজন। আমরাও এক সময় 80-র দশকে নির্বাচন করেছি, নির্বাচনের সুষ্ঠু পরিবেশের জন্য আমরা লড়াই করেছি। এর পরবর্তীতে আপনার পরিস্থিতি পরিবর্তন করে শিক্ষাঙ্গন থেকে যে রাজনৈতিক নেতৃত্ব তৈরি হয় জাতীয়, সেই জায়গাটা গত 30 বছরে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে না? সেটার আমি পক্ষে না, কিন্তু আপনাকে তো আগে দেশটাকে একটা সঠিক ট্র্যাকে আনতে হবে। কেন আপনি আজকে বিএনপির বিরুদ্ধে 2006 সালের পর থেকে জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত অব্যাহত আছে, বিএনপি ক্ষমতা আসতে না দেওয়া। 2007 সালে কি আপনার যথাযথ ভোটের মধ্য দিয়ে আপনার আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল? জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় বসানো হয়েছে, এবং তার মধ্যে যারা এর খেলোয়াড় ছিল, যারা এর প্লেয়ার ছিল, তারাই আপনার পরবর্তীতে আবার এটা সমালোচনা করেছে, কিন্তু লাভ কি হয়েছে? তার যারা দেশকে যেভাবে ধ্বংস করে দেয়, ধ্বংস করে দিয়ে গেছে। সুতরাং এটা আমরা এখনও প্রতিমান হচ্ছে যে একটা চক্র আপনার এই দেশের মধ্যে একটা অশান্তি বিভ্রান্তি তৈরির অপচেষ্টার মধ্যে রয়েছে। আমরা এটার উপর সজাগ আছি, ধৈর্য ধারণ করে আছি। কিন্তু যদি আপনার এটা এই চক্রান্ত বা এই ধরনের প্রক্রিয়া অব্যাহত থাকে,
সেক্ষেত্রে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ অবশ্যই করব। জি, ধন্যবাদ। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছে আসি। আমরা আলোচনা করছিলাম এর আগে এই টেবিলেই আপনার সাথেও কথা হয়েছে যে সংস্কার আগে না নির্বাচন আগে, এরকম এক ধরনের বিতর্ক ছিল। এখন কি সেটি থেকে ক্রমশই কোন নির্বাচনের আগে কোন নির্বাচন, মানে কোনটির আগে কোনটি, এরকম একটা অবস্থানে বাংলাদেশের রাজনীতি চলে যাচ্ছে কিনা, আজকে আমরা সেই বিষয়টি বোঝার চেষ্টা করছি। এবং এবি পার্টির অবস্থান কি নির্বাচন প্রসঙ্গে। আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ এসেছে, ছাত্র সংসদের প্রসঙ্গটি তো আপনি শুনলেন। না, আমি এর ভিতরে খুব মৌলিক কোনো বিরোধের জায়গা আমি দেখতে পাচ্ছি না। আপনাদের এখানেও বলেছি, প্রথম কথা হচ্ছে যে জাতীয় অথবা স্থানীয় নির্বাচন করবার জন্য ইলেকশন কমিশনের, সংস্কার কমিশনের রিপোর্ট, নির্বাচন কমিশনের নিজস্ব প্রস্তুতি, ভোটার যে তালিকাটা আছে এটা হালনাগাদ করবার একটা কর্মযজ্ঞ আছে। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন দেবার ক্ষেত্রে আপনি অলরেডি স্টুডেন্টদেরকে আইডি কার্ড ইস্যু করে দিয়েছেন এবং তার স্টুডেন্ট আইডি কার্ডই হচ্ছে তার ভোটার কার্ড। অতএব সেখানে ভোটার তালিকা হালনাগাদ করার কোনো ব্যাপক কোনো কর্মযজ্ঞ নাই। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় জানে যে আসলে তার ছাত্র কারা, তার ছাত্রী কারা, কারা ভোট দেবে না দেবে। এই জন্য আমি এখানে কোনো ডাইকোটমি দেখি না এবং আমি বোধ করছি না যে ক্যাম্পাসের রাজনীতি অথবা ক্যাম্পাসের নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনকে অ্যাট অল ট্যাগ করা দরকার। বরং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে পরিবেশ পরিষদ আছে, ছাত্র সংগঠনগুলো, যারা ওখানকার টিএসসি কেন্দ্রিক যে অ্যাক্টিভিস্টরা আছে, সংগঠনগুলো আছে, এদের সাথে পরামর্শ করে, তাদের টিচারদের সাথে পরামর্শ করে নির্বাচনের দিকে যাওয়া উচিত। ব্যক্তিগতভাবে আমি ক্যাম্পাসে দলীয় রাজনৈতিক ছাত্র সংগঠনের বিপক্ষে। ক্যাম্পাসে শুধু পলিটিক্স হবে হচ্ছে ছাত্র সংসদ কেন্দ্রিক এবং টিএসসি কেন্দ্রিক কালচারাল অ্যাক্টিভিটিস। সারা দুনিয়াতেই পলিটিক্যাল লিডারশিপ, ছাত্র সংগঠন থাকবে, কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন থাকবে না। আমি বিশ্বাস করি যে আমাদের ছাত্র রাজনীতি সারা দুনিয়াতে যেটা হয়, বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে, বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে যেটা হয়, ছাত্র সংসদ কেন্দ্রিক ছাত্র রাজনীতি এবং নেতৃত্ব তৈরি হয় এবং টিএসসি কেন্দ্রিক। এই দুইটা জায়গা হচ্ছে আগামী দিনে রাজনীতি তৈরি করবার জায়গা। এবং দ্বিতীয় হচ্ছে যে আপনি যদি আমাদের ব্যর্থতার ইতিহাস দেখেন, আমি ব্যক্তিগতভাবে, আমি নিজে ছাত্র রাজনীতি করেছি, ছাত্র রাজনীতির পরিবার থেকে এসেছি, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের ছাত্র রাজনীতির আসলে তেমন কোনো অবদান নাই, খুব সামান্য। এবং এই রাজনীতির অবদানের জায়গাটা যদি আপনি শুধু দেখেন 53 বছর না, আপনি গত 60-70 বছরের লড়াই সংগ্রামে দেখেন বাংলাদেশ কোনো ভালো রাজনীতিবিদ পেয়েছে কিনা, পেলে কজন পেয়েছেন। আপনি 53 বছরের ইতিহাসে আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে একমাত্র সফল রাষ্ট্রনায়ক যদি বলতে চান সেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলতে হবে আমার জায়গা থেকে। উনি তো পলিটিক্স করে আসেন নাই, যারা রাজনীতি করে এসেছেন তাদের সফলতার জায়গা দেখেন অলমোস্ট, মানে আপনি রাজনীতিতে, ছাত্র রাজনীতির কোনো ভূমিকা আপনি কোনো কন্ট্রিবিউশন আমি দেখতে পাচ্ছি না। বরং আপনি এই দেশটাকে ডুবানোর পিছনে যদি তালিকা করেন, এই দেশটাকে যারা ডুবাইছে, সেটা আমলা বলেন আর হচ্ছে রাজনীতিবিদরা বলেন, তার অধিকাংশ লোক পাবেন কোনো না কোনো ফর্মে ছাত্র রাজনীতি করছে। লুটপাট, চুরি, চামারি, মানে রাজনীতির দুর্বৃত্তায়নের কেন্দ্রে ছিল ছাত্র রাজনীতি। কারণ হচ্ছে একটা, আমরা সবাই গ্রাম থেকে আসা, আমরা এখানে জায়গায় আসছি, গ্রাম থেকে আসছি তো ঢাকাতে পড়তে। তো এই গ্রাম থেকে আসা নিম্নবিত্ত কৃষক পরিবারের ছেলেমেয়েরা যখন এসে ক্যাম্পাসে পলিটিক্স করে, তখন তার সাধ্যের যে সক্ষমতা দরকার পলিটিক্স করবার জন্য, এটা তার তৈরি হয় না। তখন সে বাই ডিফল্ট করাপশনে জড়ায়া যায়। মানে এটি ছাত্র রাজনীতির জন্য হয়, এটা একটা রিয়েলিটি। মূল রাজনৈতিক দলের লেজুর ভিত্তি কিংবা সেই আজকে সেই ওটা লম্বা তর্ক, তাই আমি বিতর্কে যাব না। আজকে ব্যারিস্টার ফুয়াদ, আমরা এটির সাথে সাথে এইটা নিয়েও কথা বলছি যে স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ আসছে। মানে জাতীয় সংসদ নির্বাচনের প্রশ্নে তো রাজনীতিবিদরা, বিশেষ করে বিএনপি দীর্ঘদিন ধরে বলে আসছে, মানে এই সরকার আসার পর থেকেই সেটি কবে রোডম্যাপ হবে। আপনার কাছে কি মনে হয়, এই ছাত্র সংসদ নির্বাচন কিংবা স্থানীয় সরকার নির্বাচন আগে বা পরে হলে ওই নির্বাচনে কোনো প্রভাব পড়বে? এটা কম্পেয়ারই করা উচিত না। ক্যাম্পাসের পলিটিক্স, ক্যাম্পাসের রাজনীতি, স্থানীয় সরকার নির্বাচন, রাইট, এটার সাথে তো আপনার হালনাগাদের বিষয় জড়িত আছে। যে ইলেকশন কমিশনকে তো টোটাল ভোটার তালিকাটা হালনাগাদ করতে হবে। হালনাগাদের পরে হচ্ছে কনসেনসাস বিল্ডিং আছে, যারা অংশীজন আছেন, রাজনীতিবিদ আছেন, রাজনৈতিক দল আছে, তাদের সাথে বসে আলাপ করতে হবে যে তারা স্থানীয় প্রশাসন নির্বাচন চায় কিনা। যদি চায় দিয়ে দিবেন। আমি যেটা বলি করি যে কনসেনসাস বিল্ডিংয়ের উপরে অন্তর্বর্তীকালীন সরকারকে ডিসিশন নিতে হবে। কিন্তু আমি যতটুকু বুঝেছি যে বিএনপি খুব পরিষ্কার করে বলে দিয়েছে জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচনের পক্ষে তারা নয়। তারপরে যদি মনে করে যে প্রফেসর ইউনূস তাদের সাথে বসবে, কথা বলবে, সকল অংশীজন বোধ করে যেটা আগে হওয়া উচিত। আর না হলেও আমি একটা জিনিস যেটা বারবার বলে এসেছি, যে টোটাল লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যে কলাপস করেছে, এই শূন্য স্থানটা কিন্তু এটা পূরণ করা দরকার কোনো না কোনো ফর্মে। আমার টোটাল স্থানীয় সেবার যে চেইন, এইটা ব্রেকডাউন করেছে।
এটাকে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন, যে সকল কাউন্সিলররা, বিএনপির মহাসচিবও আপনার তাদের 19 জন মেয়রকে, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে নির্বাচিত হয়েছেন কিন্তু দল থেকে বহিষ্কৃত, এমনদেরকেও আপনার কিন্তু পুনর্বহালের দাবি করেছেন। আমার জায়গা থেকে আমি বলেছি, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, এই 16 বছরের লড়াই সংগ্রামে তারা রোল প্লে করেছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন তো দেখেছি বিএনপি দায়িত্ব নিয়েছে, তো সেই জায়গাতে একটা স্ক্রিনিং করে করে এখানে প্রশাসক আকারে ওনাদেরকে দায়িত্ব দেওয়া দরকার, কারণ স্থানীয় সেবাটা টোটালি ব্রেকডাউন করেছে। একদম স্পষ্ট। মানে আর আপনি যে ঐক্যমত বা কনসেনসাসের কথা বললেন, সেই বিষয়টিতে আসলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমরা নিশ্চয়ই ফিরবো আপনার কাছে, অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছে যাই। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নির্বাচনের আগে আরও বেশ কিছু ইস্যুজ আছে, যেমন জুলাই ঘোষণাপত্র কিংবা যে স্থানীয় নির্বাচন বললাম, সব ব্যাপারে সরকার কিন্তু ঐক্যমত চাচ্ছে। আমরা সরকারের উপদেষ্টা আজকেও দেখলাম, একজন উপদেষ্টা তিনি প্রেস ব্রিফিং এতে বলেছেন। কিন্তু ঐক্যের প্রশ্নে একটা বিএনপির হতাশাও দেখেছি আমরা, বিএনপির মহাসচিব যেটা বলেছেন। আমি নিশ্চয়ই মোহাম্মদ হারুনুর রশিদের কাছে আসবো। ঐক্যের জায়গায় আসলে এখন আমরা আসলে কোন অবস্থানে আছি, পুরো রাজনৈতিক প্ল্যাটফর্মটাকে আপনি কিভাবে দেখেন? ঐক্যের কোনো ঘাটতি হচ্ছে আমি তো দেখছি না। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা বিভিন্ন রকম এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে, নামতেই পারে। তারপরে আপনি যেটা বলছেন যে প্রোক্লেমেশন অফ রিভলিউশন, তো সেটা তাদের দলীয়ভাবে যদি দিতে পারে দিক না, তারা তো বলেছে সেটিও আলোচনার ভিত্তিতে হবে। না না, এটা আলোচনা করে শুধু সময় নষ্ট হবে আর কি। হ্যাঁ, ওনারা এখানে কি কি রাখবে না, এটা দলীয়ভাবে আলোচনা করে এখানে কোনো ঐক্যমত আসবে না। হ্যাঁ, সুতরাং আমি মনে করি এই আলোচনাটা কোনো সফল হবে না, খামাখা এটা সমনষ্ট হবে, জাতিকে এখন অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করা হতো। প্রথম কথা হচ্ছে ছাত্ররা সবসময় নেতৃত্ব দিয়েছে আমাদের। তারপরে যখন আন্দোলনটা সফল হয়, ছাত্রদের কাজ কি? পড়াশোনায় ফিরে যাওয়া, কলেজ বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়া। 52 সনও তাই হয়েছে, 62তেও তাই হয়েছে। 69-এ গণ অভ্যুত্থানের পরে কী হয়েছে? ছাত্ররা কি সবাই রাজনৈতিক দলের পেছনে ছুটেছে? সবাইকে এমপি মন্ত্রী হওয়ার জন্য ছুটে নাই। আপনি এইটাও দেখেন 90-এ যারা এই ছাত্র আন্দোলনে অভ্যুত্থানটা করলো, এরশাদকে হটিয়ে দিল, তারাও কি সবাই রাজনীতির মাঠে সরকার? যারা রাজনীতি করতে চায় করবে, কিন্তু আমাদের মূল কথা হচ্ছে আমরা 71 সনে মহান মুক্তিযুদ্ধের পরও আমরা যখন ফিরে আসলাম, আমরা তো সবাই বিশ্ববিদ্যালয়ে চলে গেলাম, আমরা পড়াশোনা শুরু করে দিয়েছি। তখনও তো আমাদের এইরকম এই যে অটোপাস একটা হয়ে গেল, এটা কোনো মানে হয়? এটা তো জীবনের জন্য একটা, আমি তো মনে করি তাদের ক্যারিয়ারের জন্য একটা কলঙ্কজনক ঘটনা ঘটে গেছে। ভবিষ্যতে এগুলো নিয়ে তো তাদের নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে। সেই জায়গাটা কেন আমরা ফেল করতেছি? পড়াশোনার ব্যাপারে ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়ে কলেজে ফিরিয়ে দেওয়া, নিয়ে যাওয়া, ওদেরকে ওইটা না করে এখন ওদেরকে মাঠে নামিয়ে দিয়েছে রাজনীতি করার জন্য। এখন ছাত্ররা এখন দেশে বিভিন্ন জেলায় জেলায় ঘুরে লিফলেট বিলি করতেছে, স্লোগান দিতেছে, বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছে। দিক, যারা রাজনীতি করতে চায় করুক। এর জন্যই আমার মনে হয় যে এই বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন মানে ইলেকশনগুলো হওয়া দরকার এবং কলেজও হওয়া দরকার। কারণ এখানে আমাদের একটা বিরাট ঘাটতি, অনেক বছর ধরে 24 আর ওদিকে 10, 34 বছর ধরে কোনো ছাত্র সংসদের নির্বাচন হয় নাই। সুতরাং নেতা কোত্থেকে বেরোবে? আমরা তো বের করতে পারি নাই। আমরা যারা এখানে কথা বলতেছি, আমরা কিন্তু ছাত্র রাজনীতি থেকে বেরিয়ে আসছি। হ্যাঁ, সুতরাং সেই রকম নেতৃত্ব আসতে গেলে আপনাকে ওই ইলেকশনের ব্যাপারে আমাদের কোনো আপত্তি থাকা উচিত না আমি মনে করি, এবং সেটা সুস্থ রাজনীতির জন্য এবং লেখাপড়ার পরিবেশের জন্য এটা খুবই প্রয়োজন। ছাত্ররা সেখানে যাক, সেখানে গিয়ে তারা সেখানে লিডারশিপ বিল্ড আপ করুক, আমাদের কোনো আপত্তি নেই। এবং আমরা চাই তারা আমাদের অ্যাসেট, ভবিষ্যতে তারা জাতির দায়িত্ব নেবে। কিন্তু এখনই যদি তারা জাতির দায়িত্ব নিতে চায়, সেটা তো একটা ভয়াবহ রূপ হতে পারে, কারণ তাদের ম্যাচুরিটির অভাব আছে এখন পর্যন্ত। কিন্তু আমরা এই মুহূর্তে তো তারা সরকারের অংশ হিসেবে কাজ করছেন। এই কয় মাসে আপনি দেখেন না তাদের সম্পর্কে যেসব আলাপ আলোচনা হচ্ছে, বলে যেগুলো রটে কিছু তো বটে। সুতরাং আমি তো মনে করি যে তারা যত বেশি জড়াবে এগুলোর মধ্যে, তত বেশি তারা বিচ্ছিন্ন হয়ে যাবে সমাজ থেকে। এটা বুঝতে হবে, এত সহজ না রাজনীতির বিষয়টা। রাজনীতি করতে চাইলে এটা ব্যাকরণে মিলবে না, তাদেরকে অনেক অভিজ্ঞতা নিয়ে তাদের কাজটা হবে। একটু ভাই ধৈর্য ধরেন, সময় তো পাবেন, মাত্র শুরু আপনাদের জীবন। সুতরাং 53 বছরে আপনারা বলছেন যে রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে।
তো রাজনৈতিক দলগুলোকে একটু সুযোগ দেন না। এত বছর তো আমরা সুযোগটা পাই না, বিশেষ করে গত 15-17 বছর তো আমরা কাজ করতে পারি নাই। সুতরাং আমাদেরও তো একটা পরীক্ষা দেওয়ার প্রয়োজন আছে জাতির সামনে, যে এত যে আন্দোলন সংগ্রাম, এত ত্যাগ তিতিক্ষা, এত ফেসিবাদের বিরুদ্ধে এত বক্তব্য দিলাম আমরা, তা আমাদের একটু কিছু করার সুযোগ দেন রাজনৈতিক দলগুলো, সুন্দরভাবে রাষ্ট্রটা পরিচালনা হোক, তারপরে আপনারা তো সময় পাবেন। আর তার আগেই যদি মনে করেন যে আপনারা কিংস পার্টি করে একটা ক্ষমতার অংশীদার হয়ে যাবেন, আমি মনে করি সেটা জাতির জন্য খুব শুভকর হবে না। আশা করি আপনারা একটু ধৈর্য ধরেন এবং আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব সৃষ্টি করবেন না। আমরা কেউ কারো প্রতিপক্ষ না, আমরা একসাথেই চলতে চাই। আপনারা বলছেন আমরা সকলেই একই পরিবারের সদস্য, তো একই পরিবারের সদস্য হলে এই প্রত্যেকটা ইস্যুতে কেন আমাদের মধ্যে এত দ্বিধাদ্বন্দ্ব হবে, এত অনৈক্য হবে? প্রতিটা ইস্যুতেই কেন আমাদের দ্বিধাদ্বন্দ্ব হবে? আমরা ভারতের ইস্যু নিয়ে ঐক্যমত হয় নাই, সবাই মিলে তো আমরা একসাথে দাঁড়াই গেলাম। তাহলে আরও কিছু কিছু ঘটনা আসুক, সেগুলো আমরা ঐক্যমতের ভিত্তিতে আমরা করব। আর আমি আলোচনার ব্যাপারে বলবো সরকারকে, আপনারা এজেন্ডা দেন, সুস্পষ্টভাবে এজেন্ডা দেন, কোন বিষয়ে কথা বলবেন। ধন্যবাদ। আলোচনা করেন, কোনো এজেন্ডা ছিল না। আমরা এই আলোচনার প্রসঙ্গেই আরো আলোচনা করব, সেটি একটি বিরতির পরে। ধন্যবাদ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। ফিরবো আমরা কিছুক্ষণের মধ্যে জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আবারও আমরা ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আলোচনার শিরোনামটি এরকম যে নির্বাচনের আগে কোন নির্বাচন, এই শিরোনামে আলোচনায় আমাদের সাথে আজকে আছেন 3 জন রাজনীতিবিদ। আছেন জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আবারও 3 জনকে স্বাগত জানাচ্ছি। জাতীয় সংসদ নির্বাচনের যে দাবি, সেই দাবির সাথে তাল মিলিয়ে এখন স্থানীয় সরকার নির্বাচন, আবার কোথাও কোথাও ছাত্রদের পক্ষ থেকে ছাত্র সংসদ নির্বাচন, বিশেষ করে ডাকসু নির্বাচনের আগে কোনো নির্বাচন নয়, এরকম আহ্বানও আসছে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সরকার এগোতে পারে বলে আজকে সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন। আপনি আলোচনার প্রসঙ্গ বলছিলেন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলছেন, আসাদুজ্জামান ফুয়াদ এই আলোচনার জায়গাটি সঠিকভাবে চলছে কিনা, কিংবা আপনি বলছিলেন যে কিছুদিন পরেই আমরা সংস্কার কমিশনের রিপোর্টগুলো পাওয়া শুরু করব, তারপরে আলোচনাটি কেমন হওয়া উচিত নির্বাচনের প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই। প্রথম কথা হচ্ছে যে আপনার ক্যাম্পাসের নির্বাচন নিয়ে জাতীয় নির্বাচনের আলোচনা একদমই ন্যায্য না, অ্যাবসলিউটলি ডিফারেন্ট জিনিস। যেখানে আপনার বয়সের ব্যাপার, ভোটার তালিকা হালনাগাদ করা, এগুলোর কোনো সিস্টেম নাই এবং ইউনিভার্সিটিগুলো আপনার অটোনমাস, তাদের নিজের সিদ্ধান্ত দিতে পারবে। এবং ইতিমধ্যে আমরা দেখলাম জাহাঙ্গীরনগর সম্ভবত একটা রোডম্যাপ দিয়ে দিয়েছে ইতিমধ্যে ছাত্র সংসদের নির্বাচনের জন্য, এবং অন্যান্য ইউনিভার্সিটিতে এই দাবি আসছে। রাবিতে, ঢাবিতে দেখলাম বিভিন্ন জায়গাতে ভিসিকে স্মারকলিপি দেওয়া হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনার সম্ভবত জানুয়ারির শেষে গিয়ে স্থানীয় সরকার বিষয়ক যে সংস্কার কমিশন হয়েছে তারা মতামত দেবেন, সুপারিশমালা জমা দেবেন। সুপারিশ জমা দেওয়ার পরে হচ্ছে যে আগের যে প্রসেসের কথা বলা হয়েছে, যে জাতীয় ঐক্যমতের কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকার কথা বলবে। তো সেই আলাপটা চলুক, আমি আলাপ চলার ভিতরে কোনো সমস্যা দেখছি না। বাট যেটা করা দরকার ইমিডিয়েটলি, যে আমাদের মানে বাংলাদেশের ইতিহাসে যদি দেখেন স্থানীয় সরকার নাই, এইরকম একটা ফেনোমেনা দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে। 71 সালে এটা হয় নাই। আমাদের পঞ্চায়েতি সালিসি ব্যবস্থা তখনও যুদ্ধের মধ্যেও ছিল। তাহলে আপনি দেখেন আমাদের ইউনিয়ন পরিষদটা ভাঙে নাই, কিন্তু যেহেতু অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার আওয়ামী লীগের, তারা পলাতক। ও আমি গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি আপনার ইউনিয়ন অফিসে গরু চড়তেছে, আমার কাছে ছবি আছে, কুকুর বিড়াল হাঁটতেছে ইউনিয়ন পরিষদের অফিসে, পিয়ন, দারোয়ান, একটা টাইপিস্ট, এরা অফিস করতেছে। প্রশাসক নিয়োগ দেবার প্রক্রিয়া শুরু হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে একদম কোনো পরিকল্পনা ছাড়া জেলা পরিষদ, পৌরসভা, তারপরে হচ্ছে আপনার উপজেলা, এর প্রত্যেকটা সিটি কর্পোরেশনের কাউন্সিলর সব কিছু ডিসলভ করে দিল। ডিসলভ করছেন কি যুক্তিতে? বলছেন যে তারা আওয়ামী আমলে মানে নাটকীয় নির্বাচনে নির্বাচিত। ফাইন, পরেরটা কি? আপনি রাইট রিজনে একটা ভালো কাজ করেছেন, কিন্তু আপনি রিপ্লেসমেন্টটা কি করলেন? আমলাদের কি দিলেন? কোন আমলা? একই দোষে কি তারা দুষ্ট না? 80% আমলা কি গত 16 বছর এই ফ্যাসিবাদের দালালি করে নাই? আজকে যারা সাডেনলি জাতীয়তাবাদী বঞ্চিত লীগ হয়ে গেছে, এই ফোরাম ওই ফোরাম মিলা কর্মবিরতি করতেছে, দাবি দাওয়া করতেছে, মিছিল মিটিং করতেছে, তাদেরকে দিলেন? এরপরে হচ্ছে যে আপনার স্থানীয় প্রশাসনে টিএনও লেভেলে অলমোস্ট কোথাও কোনো পরিবর্তন হয় নাই। আপনার অ্যাবসলিউটলি প্রিটি ক্লোজ আর কি।
যে যারা আওয়ামী লীগের আমলে হাসিনার অ্যাপয়েন্টিস ছিল তারাই হচ্ছে টিএনও হয়ে আছে। প্রেক্ষাপটটা স্পষ্ট ব্যারিস্টার ফুয়াদ, তাহলে মানে সেখানে আলোচনাটা solution সেই দিকে কি? তো মানে আপনার কনক্লুশনটা তাহলে সলিউশন হচ্ছে যে আপনি স্থানীয় সরকারের নির্বাচন কবে হবে, কিভাবে হতে পারে, বিএনপি একমত কিনা, এই আলোচনাটা চালান। কিন্তু প্যারালালি গুরুত্বপূর্ণ হচ্ছে ইমিডিয়েটলি একটা রেজলিউশনে আসতে হবে যে আমার স্থানীয় সেবাটা যে ব্রেকডাউন করেছে এটা সমাধান কি। এইটা টিএনওকে দিয়ে হবে না। এবং আমরা দেখেছি স্থানীয় বিভিন্ন এলাকাতে আমাদের নেতৃবৃন্দরা বলেছে পুরাতন আমলের যারা আওয়ামী লীগের ঠিকাদার ছিল, যেহেতু ওই টিএনও আওয়ামী লীগের সময় একসাথে লুটপাট করে কাজ করেছে, এই টিএনওরা এখনো সেই আওয়ামী লীগের ঠিকাদারদের কাজ দিচ্ছে। প্রশাসনিকভাবেও সেই রদবদলটা কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আমরা দাবি করেছি যে আপনি একটা সার্চ কমিটি করেন ইমিডিয়েটলি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে 1700 কাউন্সিলররা পৌরসভাতে এবং সিটিতে নির্বাচিত হয়েছিল তাদেরকে প্রশাসক হিসাবে নিয়োগ দেন। উপজেলা পরিষদে দেখলাম আপনার 25 থেকে 27 জন চেয়ারম্যান আসছে, প্রায় 70-80 জন ভাইস চেয়ারম্যান আসছে যারা আওয়ামী লীগের বাইরে থেকে নির্বাচিত হয়েছে। তাদেরকে স্ক্রিনিং করে 16 বছরের আমলটা ঘেটে তাদেরকে প্রশাসক করে দেন। বাকি জায়গাগুলোতে আপনি অ্যাডহক রেসপন্সিবিলিটি দেন ওই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে। মানে সেইভাবে এই কাঠামোটিতে আসলে মানে জনগণের কাছে যাতে সেই সেবাটা যে পৌঁছাতে পারে। একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আলোচনার প্রায় শেষ দিকে আপনিও বলছিলেন আলোচনার প্রয়োজন রয়েছে। আজকে আমরা দেখলাম যে বিএনপি মহাসচিব বলেছেন যে ক্ষমতায় টিকে থাকার একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে এবং তিনি কিছুটা হতাশাও ব্যক্ত করেছে। সব কিছু মিলিয়ে আলোচনার বিকল্প নেই, সে সবসময় আপনিও বলেছেন এই মঞ্চে। সেই আলোচনাটা আসলে কিভাবে হতে পারে সেই ব্যাপারে কি সরকারকে আপনারা কোনো রকম রাজনীতিবিদের পক্ষ থেকে কোনো না ওনারা তো পরামর্শ, ইউনিট সরকার তো একটা দীর্ঘসূত্রতার পথ অনুসরণ করছে আর কি। তো সেটা তো একটা ভয়াবহ পরিণতি হবে, ওনাদের তো বুঝতে হবে। 111 সরকারও ওই 2 বছর টিকে থাকার জন্য অনেক চেষ্টা করেছিল। পরে আমরা হাইকোর্টে গিয়ে মামলা করলাম, বলে যে ডিসেম্বর 2008-এর মধ্যে নির্বাচন দিতে হবে। এখন ওনারা এইসব শুরু করলে আবার তো আমরা হাইকোর্টে যাব। আরে অন্তর্বর্তীকালীন সরকার এত দীর্ঘ সময় নেবে কেন? আপনার ইমিডিয়েট কাজ যেগুলো আছে আমরা বলেছি তো, যেগুলো সংস্কার না করলে নয় সেগুলোতে হাত দিয়ে খুব দ্রুততম সময়ে রোড ম্যাপটা দেন না কেন? এটা দিতে এত আপত্তি না বলাই হয়েছে যে কম সংস্কার বললে হবে নাকি? কম সংস্কার চাইলে ডিসেম্বরে, দলগুলো সংস্কার না চাইলে আমরা তাইলে ডিসেম্বর নেই। এটা কি? এটা খোটা মারা কথার মতো একটা কথা হইলো আর কি। আমরা এগুলো চাই না। সুস্পষ্টভাবে আপনি রোড ম্যাপটা দিয়ে দেন, জাতিকে আশ্বস্ত করেন, রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করেন। আমি তো বলেছি মানুষ ভোটের জন্য অপেক্ষায় আছে, আপনি বললেই হইল নাকি যে শুধু ভোট দিয়ে সমস্যার সমাধান হবে না? ভোট দিয়ে সমস্যার সমাধান হবে। ভোট যদি দীর্ঘস্থায়ী করেন আপনারা বিপদে পড়বেন। আমরা চাই না আপনারা বিপদে পড়েন। বিষয়টি কি এমন হতে পারে যে সংস্কার কমিশনের রিপোর্টগুলো আসার পরে তারপর আলোচনার ভিত্তিতে ওনারা কি ক্যানভাসটা অনেক বড় করবে? যেহেতু কমিশনের সংস্কার কমিশনগুলোকে পূর্ণাঙ্গ রিপোর্ট যদি দেয় তখন তো দেখা যাবে যে একটা হযবরল অবস্থা, এত বেশি তাদের প্রস্তাবনা থাকবে। হ্যাঁ, এই সরকার তো আর কিছু করারও পথ পাবে না আর কি। তখন নিজেরাই বাধ্য হয়ে ছেড়ে দেমা কেঁদে বাঁচে। আমরা সেটা চাই না। সময় থাকতে আপনি আপনার কি করবেন, আপনার স্থির লক্ষ্যটা জাতিকে জানান। এটা জানাতে হবে তো আপনাকে। আপনি যতই এটা ঝুলাইয়ে রাখবেন অবিশ্বাস ততই আরও বাড়বে। এবং এই মির্জা ফখরুল সাহেব যে কথাটা বলেছে আকার ইঙ্গিতে, এটা তো আপনাকে ভাবতে হবে। নানা রকম রিউমার চলতেছে এখানে, -2, -1, এগুলোর দরকারটা কি? আপনি নির্বাচনের ইমিডিয়েটলি একটা, আরে নির্বাচন কমিশন তো বলেছে যে অক্টোবরে আমরা প্রস্তুত হয়ে যাব, আমাদের সমস্ত কাজ অক্টোবরের মধ্যে শেষ হবে। তাহলে ডিসেম্বরে নির্বাচনটা দিতে আপত্তিটা কোথায় আপনার? এবং আপনার উপদেষ্টারা আমার তো মনে হয় যে সবাই সফল না। ইমিডিয়েট উপদেষ্টার সংখ্যা বাড়ান এবং সেখানে আরও যোগ্য এবং বিশেষ বিষয়ে বিশেষজ্ঞ তাদেরকে নিয়োগ দেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেন। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। মোহাম্মদ হারুনুর রশিদ, আপনার মতামত জানতে চাই এই আলোচনার প্রসঙ্গে এবং একই সাথে আসলে নির্বাচনী আলোচনার জায়গাটি শুরু হবে কিনা। একটু কথা বলি, ব্যারিস্টার ফুয়াদ কিন্তু একটা আপত্তিজনক কথা আমার কাছে লাগছে যে বাংলাদেশের ছাত্র রাজনীতির কোনো অবদান নাই। এটা খুব দুঃখজনক। তার কারণ বাংলাদেশের সৃষ্টি বলেন, পাকিস্তান আমলে আমরা ভাষা আন্দোলন, ভাষার অধিকারের কথা বলেন, 69 গণঅভ্যুত্থানই বলেন, 90 গণঅভ্যুত্থান, ইভেন এই জুলাই আগস্টের যে পরিবর্তন সেগুলো সবগুলোর পিছনেই ছাত্রদের একটা গৌরবোজ্জ্বল ভূমিকা। এটাকে অস্বীকার করার কোনো পথ নাই। এবং ছাত্ররা
যুগে যুগে যে ত্যাগ স্বীকার করেছে, যে স্যাক্রিফাইস করেছে, সে মুক্তিযুদ্ধই বলেন আর এদেশের আন্দোলন সংগ্রামী বলেন, এত ত্যাগ স্বীকার কেউ করেনি। এবং ছাত্ররা বাংলাদেশের এবং পাকিস্তান আমলেও অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদী সবচেয়ে সোচ্চার শক্তি, এবং তারা একটা প্রেক্ষাপট তৈরি করে দেওয়ার পর জাতিকে সেই মানে অশুভ জায়গা থেকে মুক্ত সেই রাজনীতিটা সুস্থ ধারায় ফিরে আনার একটা বড় দায়িত্ব আমাদের রাজনীতিবিদদের দায়িত্বটা রয়েছে। হচ্ছে যে আমি আপনাকে বারবার একটা জিনিস আমি অনেক অন্য চ্যানেলেও বলছি যে আমাদের তো স্বাধীনতার 50 বছরে আমরা সত্যিকার অর্থে গণতন্ত্র তো হোঁচট খেয়েছি। গণতন্ত্র তো চর্চার ব্যাপার। আপনি ভারতের কথা চিন্তা করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করেন, যুক্তরাজ্যের কথা, আমরা যখন ওইসব দেশের কথা বলতে যাই, আমাদের দেশে 50 বছর রাজনীতিতে আমরা কি ঐক্যমতের জায়গায় ছিলাম? জাতীয় ইস্যু, আন্তর্জাতিক ইস্যু নিয়ে কি আমরা একটা জায়গায় টেবিলে বসতে পেরেছি? আমাদের মধ্যে কি 50 বছরে এই গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে কতবার ধাক্কা খেয়েছি, কত বাধাগ্রস্ত হয়েছি? চমৎকার প্রসঙ্গ এনেছেন। তাহলে এখন কি সেই সুযোগটা আছে কিনা? এই যে ঐক্যমতের কথা বললেন এবং আলোচনার টেবিলে বসে সেই জায়গায় সুযোগ জায়গা থেকে আজকে পার্টির মহাসচিব বলেছে, আমরাও বলছি যে একটা ষড়যন্ত্র হচ্ছে। আমাদের যে জাতীয় ঐক্যমত তৈরি হয়েছিল গত 15-16 বছর যাবত, সেইটা কেন এত অস্থিরতার মধ্যে যাচ্ছি আমরা? অবশ্যই এটা যে একটা অসুস্থ প্রতিযোগিতা, বা আমরা মনে করছি যে আমরা মনে হয় সবাই ক্ষমতায় চলে যেতে পারবো, এবং এখানে দেশের মধ্যে যে অরাজকতা তৈরি হচ্ছে এগুলোও দায়ী। তো সুতরাং এখানে নির্বাচনের কোনো বিকল্প নাই। আপনি কি কারণে, কি উদ্দেশ্যে, আমি সুব্রতদার কাছে ধন্যবাদ জানাচ্ছি যে উনি যে কথাগুলো পরিষ্কার বলছে, গণতন্ত্রের তো সৌন্দর্য, আমি আমার মত প্রকাশ করব, উনি উনার মত প্রকাশ করবে, ব্যারিস্টার ফুয়াদের মত প্রকাশ, সেটা একমত হতে হবে না তো, ভিন্ন মত থাকবেই। সেইটা আপনার জনমতে যখন যাবেন, আপনি আপনার ব্যারোমিটারটা টেস্ট করার জায়গা কোনটা? ব্যারোমিটার টেস্ট করার জায়গায় হচ্ছে আপনার নির্বাচন। আপনি আপনার এই জনমতের প্রতি আপনার সমর্থন কার কতটুকু আছে, সেই জায়গায় আপনাকে যেতে হবে। আপনি নতুন এক্সপেরিমেন্টের মধ্যে যাবেন কেন? নতুন বন্দোবস্তের কথা কারা বলছেন? নতুন বন্দোবস্ত বলতে কী বোঝাতে চাচ্ছেন? সুতরাং এগুলো নতুন রাজনৈতিক দল করেন, আমরা অভিনন্দন জানাবো। বাংলাদেশ স্বাধীনতার পরও তো নতুন দল তৈরি করা হয়েছিল, অনেক দল তৈরি হয়েছে। এখন এই জিনিসগুলো নিয়ে সত্যিকার অর্থে জাতির মধ্যে যে একটা অসুস্থতা, একটা ধোঁয়াশে পরিস্থিতি তৈরি হচ্ছে, আজকে তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নিঃসন্দেহে জাতীয় আন্তর্জাতিকভাবে অত্যন্ত সম্মানিত ব্যক্তি। আমরা চাই যে উনি অত্যন্ত সম্মান নিয়ে, ফুলের মালা নিয়ে আমরা যেভাবে বরণ করেছি, উনি বাংলাদেশের এই সংকট উত্তরণের ক্ষেত্রে একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করে উনি বিদায় নেক সুন্দরভাবে, এইটা আমরা প্রত্যাশা করি। আমরা কোনোভাবেই চাই না যে বাংলাদেশে এই সমস্ত পরিস্থিতিকে কেন্দ্র করে আমাদের মধ্যে হানাহানি, আমাদের মধ্যে অসহিষ্ণুতা, এরপর যদি কী হবে, যারাকে আমরা বিদায় করলাম তাদের ষড়যন্ত্র কিন্তু আরও বৃদ্ধি পাবে। আপনি চিন্তা করেন যে বাংলাদেশে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল নাই, সেখানে আজকে ভারত তার মেয়াদ বৃদ্ধি করছে ভিসার। কিভাবে? তাহলে আপনি ভারতের সাথে সম্পর্ক আগাবেন কিভাবে? আমাদের দেশে যারা গণহত্যা চালিয়েছে তাদেরকে আপনি আশ্রয় দিচ্ছেন, তাদের কাছে আমরা সম্পর্ক উন্নত করতে চাই, আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে, কিন্তু সেইখানে আপনি তাদের বৈরী পরিবেশ তৈরি করছেন, সীমান্তগুলোতে এখনও হট্টগোল তৈরি করছেন, অহেতুক হট্টগোল তৈরি করছেন। তো এগুলো তো আমাদের অশুভ হলো। আমরা যদি জাতির মধ্যে আমাদের যে ঐক্য, আমাদের যে সংগতিটা তৈরি হচ্ছিল, যদি ফাটল সৃষ্টি হয়, তাহলে স্বাভাবিক কারণে বহিঃশক্তিগুলো কিন্তু এর সুযোগ থেকে আপনার দূরে থাকবে না, সুযোগ নেবেই। সুতরাং আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকারি উপদেষ্টা মণ্ডলীকে যে আপনারা দ্রুত আলোচনায় বসে আমি সুব্রতদার সাথে অত্যন্ত একমত যে আপনি আন্দাজি বলবেন সব রাজনৈতিক দলের সাথে আলোচনা, সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে আলোচনা তারপরে সিদ্ধান্ত। অনেক ধন্যবাদ মোহাম্মদ হারুনুর রশিদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ধন্যবাদ জানাই যারা এতক্ষণ সাথে ছিলেন। এই ছিল আজকের জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহনে। থাকুন নিবেদিত।